কেমিস্ট্রি ফার্স্ট পেপার যদি আমরা শুরু করি তো হেডিং দিয়ে দাও এসএসসি কেমিস্ট্রি ফার্স্ট পেপার। দেখা যাচ্ছে সবকিছু স্ক্রিনে লেখা? বকুল, দিশা, মান্নান? সব দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। লেখো শোরিঞ্জার ইকুয়েশন। শোরিঞ্জার ডিফারেনশিয়াল ইকুয়েশনের কোনো প্রমাণ তোমাদের সিলেবাসের মধ্যে নাই, কিন্তু এটা আর কি সরাসরি মুখস্থ হিসেবে চলে আসে পরীক্ষায় মাঝে মাঝে। এর জন্য এই সমীকরণটা তোমার মুখস্থ রাখা লাগবে, প্লাস এটার বিভিন্ন কিছুর কি বাংলা মিনিং আছে সেটাও বোঝা লাগবে। কিন্তু ইন ডেপথ আমরা এটা নিয়ে আলোচনা করব না আর কি। দিন শেষে সিলেবাস ম্যাটার, এমনি সিলেবাস বড়, তার মধ্যে যদি আমরা মানে সেটার বাইরেও চলে যাই তাহলে তো হয়েই গেল কাম। এইটা খুবই কাজের ইকুয়েশন, শোরিঞ্জার ইকুয়েশন, কিন্তু এই যে ইকুয়েশনটা এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর ডিফারেনশিয়াল ইকুয়েশন না, এটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনও বলতে পারো। এইখানে যে যে সাই দেওয়া হয়েছে এটার মানে হলো তরঙ্গের ত্রিমাত্রিক বিস্তার বোঝাচ্ছে। এটা আসলে তরঙ্গের ফাংশন বলতে পারো, তরঙ্গের ত্রিমাত্রিক বিস্তার। ত্রিমাত্রিক বিস্তার। এরপরে এইটা এটার মানে হলো ওই যে ওই বিস্তারটাতে, অর্থাৎ স্থায়ী অবস্থানটাতে এই স্পেসে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা। আর এইটা বেসিক্যালি অরবিটালকে নির্দেশ করতেছে। এটার সলিউশন থেকে অরবিটাল সম্পর্কিত ধারণা পাওয়া যাবে, আমাদের এই যে সেই কোয়ান্টাম নাম্বারের অরবিটাল নির্দেশক এটা। তোমাদের যদি মনে হয় আমি কিছু বুঝাইতেছি তাহলে ভুল মনে হচ্ছে। আমি বলতেছি এই সমীকরণটা মুখস্থ করা লাগবে, এই সমীকরণের মানে জিনিসগুলো মুখস্থ করা লাগবে। ই মানে এখানে এনার্জি বোঝাচ্ছে, আর ইউ মানে পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি বোঝাচ্ছে, কণার কণার বিভব শক্তি। কণার সঞ্চিত বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি। এই হলো এই সমীকরণের যা যা আছে সবকিছু, মানে এক্স ওয়াই জেড এটা তো বুঝোই। আর এই যে ভাইয়া এস এর মতটা কই? কথাটা বুঝিনি, কি বললাম? ওই যে ভাই এস এর মতো যে স্কয়ার আছে ওইটা কোন জায়গায়? কই? ওইটা অরবিটাল নির্দেশক না? কোন জায়গায় দেখতেছো? আমি দেখতেছি না তো। এস কই দেখতেছো? মানে ফার্স্টে যে এস এর উপর স্কয়ার, ওটার নামটা আমার এই মনে পড়ছে সাবধান, না। এটা হলো ডেল্টা। ডেল্টা হ্যাঁ বড় হাতের ডেল্টা হলো এমনি লেখে, আর ছোট হাতের ডেল্টা এমনি লেখে। আচ্ছা। এটা আসলে কিছুই না, ডিফারেন্সিয়াল অপারেটর। এটাকে পার্শিয়াল ডেরিভেটিভস এর জন্য আমরা ইউজ করি। তোমরা নরমাল ডিফারেন্সিয়েশনের অপারেটর ডি ডি এক্স অফ ওয়াই এইভাবে দেখো, পার্শিয়ালটাকে এইভাবে ইউজ করা হয়, অথবা অথবা এইভাবেও লেখা হয়, একই জিনিস। তো গ্রিক লেটারেরও বড় হাতের ছোট হাতের ব্যাপার আছে। এই এস না, এটা একটাও এস না, সাবধান। এগুলি সব ডেল্টা। এটা হলো একটা সমীকরণ যেটার মধ্যে তরঙ্গের ত্রিমাত্রিক বিস্তার বোঝানোর একটা ইকুয়েশন। এটা এইটারে আসলে ডবল টাইম ডেরিভেটিভস করা হইতেছে, সোজা কথা, মানে দুইবার অন্তরীকরণ করা হইতেছে।
x এর সাপেক্ষে, এটা বোঝাচ্ছে। এটা y এর সাপেক্ষে, এটা z এর সাপেক্ষে। এখানে h স্কয়ার আছে, এটা প্লাঙ্কের ধ্রুবক, এটা ভর। এই সব জিনিসপত্র তোমরা বুঝতে পারতেছো। অপরিচিত জিনিসগুলো আমি শুধু লিখে দিচ্ছি, ক্লিয়ার? আমরা লাস্ট ক্লাসে পড়ে ফেলছিলাম যে লাইন, ওই যে কি বলে রিডবার্গস ল, রিডবার্গস ধ্রুবক ব্যবহার করে কিভাবে আমরা মানে কি বলে এক জায়গা থেকে আরেক জায়গার এই বিষয়গুলো শিখছিলাম আর কি। এটা কত নম্বর শক্তি স্তর? দ্বিতীয় শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তর থেকে যদি একটা ইলেকট্রন মুভ করে প্রথম শক্তি স্তরে চলে আসে, তাহলে কি হবে বলতো? শক্তির শোষণ হবে না বিকিরণ হবে? দিশা? বিকিরণ। গুড। এই বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যটা কত হবে? এই বিকিরণের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক কত হবে? এই বিকিরণের শক্তি কত হবে? এই তিনটা প্রশ্ন যদি আমরা উত্তর চাই, সবাই কি পারবা না করে দেবো? রিডবার্গের ধ্রুবক লিখছি, এটা 1/সেন্টিমিটার আছে তো মিটার বানিয়ে ফেললাম, কিন্তু কোথায় আসছে? ওয়ানে আসছে। কোথা থেকে আসছে? 2 থেকে আসছে। আমি যে সমীকরণটা প্রয়োগ করতেছি সেটা হলো এই সমীকরণটা। এখান থেকে আমরা ল্যামডা পেয়ে যাব। আর আমরা জানি আলোর বেগ c, সেটা দিয়েই রশ্মিটা বেরিয়ে আসতেছে। বিকিরিত আলোটা আলোর বেগেই ছড়াবে। সো বিকিরণের বেগ আসলে আলোর বেগের সমান, অর্থাৎ 3 × 10⁸। আলোর বেগ v যদি আমরা বলি f ল্যামডা, তাহলে ল্যামডা যদি পেয়ে যায় থাকি, এই সমীকরণটা থেকে আমরা f এর মান লিখতে পারি c/ল্যামডা, মানে f ও পেয়ে গেছি, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক পেয়ে গেছি। এখন আমার বাকি রইল শক্তি বের করা। শক্তি বা এনার্জি বের করার জন্য আমার E = h মিউ বা hf। এখানে যদি f ইউজ করতেছি কম্পাঙ্কটাকে, তো মডার্ন ফিজিক্সের ভাষায় লিখতেছি না, সেটাকে h হলো প্লাঙ্কের ধ্রুবক, f তো আমি এই যে এখানে বের করেছি একটু নিচে, এই যে, তার মানে ইও পেয়ে গেছি। কতখানি শক্তি ছেড়ে দিল বা বিকিরণের শক্তিটা কত সেটা আমরা বুঝতে পারছি। ওই একই পরিমাণ শক্তি যদি আবার এই ইলেকট্রনটাকে দেওয়া হয়, সে দ্বিতীয় শক্তি স্তরে চলে আসবে। তোমরা কি অঙ্কটা বুঝতে পারছো না পারো না? বকুল, দিশা? জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে। আকরিক থেকে পারমাণবিক ভর বের করার একটা ফর্মুলা আছে। এই ফর্মুলা আপাতত লাগবে না, অ্যাডমিশনের ক্ষেত্রে লাগতে পারতো হয়তো, বাট এখন লাগবে না এগুলো। তোমরা ইম্পর্টেন্ট জিনিস লেখো। আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি বেসিক্যালি ধরো এ একটা মৌল যদি থাকে, সেটা থেকে যদি আমি একটা ইলেকট্রন বের করে আনি,
তাহলে এই এই পুরো 1 মোল এর থেকে 1 মোল পরিমাণ ইলেকট্রন একটা একটা করে বের করে ফেলছি আমি। এই ঘটনাটা এখানে ঘটছে। তো কোনো কিছুর 1 মোল থেকে একটা একটা করে অথবা একসাথে অনেকগুলা করে টোটাল 1 মোল ইলেকট্রন বের করে ফেললে তোমার যে শক্তিটা প্রয়োগ করতে হলো ইলেকট্রনটাকে বের করার জন্য সেটাই হলো এই পদার্থটার আয়নীকরণ শক্তি। এই পদার্থটা থেকে যদি আমরা আবার ইলেকট্রন বের করি, তখন এই ঘটনাটাকে বলা হবে যে এই সময় যে আবার কিছু শক্তি লাগলো সেটাকে বলা হবে দ্বিতীয় আয়নীকরণ শক্তি। সরি, এটা 2 লিখলাম কিসের জন্য, ভুল লিখেছি। এখানে 2টা দিয়ে ওইখানে 2 দিয়ে দিচ্ছি, 2টা ইলেকট্রনের পাশে হবে না, এখানে হবে। এই ইলেকট্রনটা আবার বের করতে প্রথম আয়নীকরণ শক্তি এবং দ্বিতীয় আয়নীকরণ শক্তির মানে হলো যখন কোনো কিছু থেকে প্রথম একটা 1 মোল ইলেকট্রন বের করে ফেলবা তখন এটাকে বলা হইতেছে প্রথম আয়নীকরণ শক্তি। যখন কোনো কিছু থেকে 2 মোল ইলেকট্রন বের করে ফেলবা তখন ওটাকে বলা হইতেছে দ্বিতীয়টা বের করার জন্য যে শক্তিটুকু লাগতেছে সেটাকে দ্বিতীয় আয়নীকরণ শক্তি বলা হইতেছে। তো এখানে লাগতেছে বেসিক্যালি প্রথম আয়নীকরণ শক্তি, প্রথম আয়নাইজেশন এনার্জি, এটা হলো দ্বিতীয় আয়নাইজেশন এনার্জি। তোমাদের একটা ভুল ধারণা হচ্ছে এইভাবে লিখলেই তোমরা মনে করো এটা হয়তো একটা বোঝাইতেছে, একটা না। সমীকরণের মধ্যে যখনই তুমি আসলে এই যে H2 প্লাস O2 ইজিক্যাল টু কি যেন পানি না পানি সেটা লেখো, সেটা বেসিক্যালি এটা কিন্তু 1 মোল বোঝাচ্ছে, এটা 1 মোল বোঝাচ্ছে, এটা 1 মোল বোঝাচ্ছে। মানে সমীকরণ যাই লেখো তুমি সেটা একটা বোঝায় না, ওইটা নরমালি 1 মোল বোঝায়। এই ব্যাপারটা কেয়ারফুল থাকো তোমরা। আচ্ছা, আয়নীকরণ শক্তি কি জিনিস সেটা কি তার মানে বুঝতে পারছো তোমরা না বুঝো নাই? আমি সংজ্ঞা পড়াচ্ছি না, বইয়ের মধ্যে আছে। বকুল, বুঝছি ভাইয়া। ওকে। এখন যে কথাটা বলবো সেটা হলো আয়নীকরণ শক্তি বুঝবো কেমনে কারটা বেশি হবে কারটা কম হবে। আয়নীকরণ শক্তি নরমালি তুমি চাইলে বিভিন্ন মান মুখস্থ করতে পারো, কিন্তু পরীক্ষায় আসলে শুধু মান মুখস্থ করলে হবে না, আননোন জিনিস দিয়ে দিবে, সেটার আয়নীকরণ শক্তির তুলনা করতে বলতে পারে। তো আয়নীকরণ শক্তির তুলনা করতে গেলে কিছু ফান্ডামেন্টাল রুল তোমার বুঝতে হবে। আয়নাইজেশন পটেনশিয়াল বা আয়নাইজেশন এনার্জি, এইটার যদি রুল বলো তাহলে মাত্র 2টা জিনিস তোমার করতে হবে। 1 নম্বর জিনিস হলো জেনারেল রুল, আর 2 নম্বর জিনিস হতে পারে এক্সেপশনাল। জেনারেল রুলটা কি সেটা যদি আমি একটু আগে বুঝাই তোমাদের। আমরা যদি পর্যায় সারণীর এইদিকে যাই তাইলে কি হয়, তাইলে কোনো নতুন লেয়ার যুক্ত হয় না, কিন্তু ইলেকট্রন বাড়ে, ঠিক কি না? তার মানে এই একই রো বরাবর পর্যায় সারণীতে যদি আমরা বাম থেকে ডানে যাই তার মানে হলো এগুলা কি বাড়বে, ইলেকট্রন সংখ্যা বাড়বে কিন্তু কোনো নতুন লেয়ার যুক্ত হবে না। ইলেকট্রন বাড়ার মানে কি, ইলেকট্রন বাড়লেই তোমার আসলে কুলম্বের সূত্র অনুযায়ী যদি চিন্তা করো তাহলে এই দুইটার মধ্যে Q1 Q2 এর মধ্যে বৃদ্ধি ঘটলে এই দুটার মধ্যে আকর্ষণ বল বেড়ে যাবে। তার মানে এই জিনিসগুলো আসলে ছোট হচ্ছে সাইজে, ঠিক কি না? যত ডানে যাচ্ছ ইলেকট্রন বাড়ার কারণে লেয়ার বাড়তেছে না, কিন্তু ইলেকট্রন বাড়তেছে, আকর্ষণ বাড়তেছে, আর পুরো আকারটা ছোট হয়ে যাচ্ছে। তো বাম থেকে ডানে গেলে পর্যায় সারণীতে মৌলগুলোর আকার ছোট হচ্ছে। যদি আকার ছোট হয় তার মানে ইলেকট্রন প্রোটনের খুব কাছে চলে গেছে, খুব ভালো বন্ধন তৈরি করে ফেলছে। এইখান থেকে একটা ইলেকট্রনকে বা 1 মোল ইলেকট্রনকে আলাদা করা
আর এখান থেকে এক মোল ইলেকট্রনকে আলাদা করে ফেলা, কোনটা সহজ হবে ভাবে দেখো তো। হ্যালো, বামের মূলা থেকে আলাদা করা সহজ হবে। এক্স্যাক্টলি, কারণ বামের এইটা এই প্লাসের সাথে ইলেকট্রনের দূরত্বটা বেশি, তো দূরে দূরে থাকা মানে কেমিক্যাল চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তার মানে এইটা এইটা এখান থেকে সরে ফেললে ও আসলে অত বাধা দিতেও পারবে না, কিন্তু ও অনেক বাধা দিতে পারবে, ওর অনেক কাছে আছে তো টেনে ধরবে। উম, ওর অনেক কাছে আছে ইলেকট্রনটা, তাই ওকে টেনে ধরবে অনেক জোরে। তাই আসলে পর্যায় সারণী বাম থেকে ডানে গেলে জেনারেল রুল অনুযায়ী আমাদের আয়নীকরণ শক্তিটা বেড়ে যাচ্ছে, আর এখানে আয়নীকরণ শক্তিটা এই ইলেকট্রনটাকে ছুটিয়ে ফেলাটা সহজ হচ্ছে। তো আয়নাইজেশন আয়নে পরিণত করাটা সহজ হচ্ছে। জেনারেল রুল 2 তে যদি আমরা কথা বলি, তাহলে বলা লাগবে যে এইখানে এক লেয়ার আছে, এইখানে 2 লেয়ার আছে, এইখানে 3 লেয়ার আছে। তার মানে হলো উপর থেকে যদি নিচে নামি তাইলে কি হইতেছে, পরমাণুর আকার বৃদ্ধি পাইতেছে। তার মানে ইলেকট্রন গুলা এইখানে দূরে চলে যাচ্ছে, এখানে একটু কাছে, এখানে আরো বেশি কাছে আছে। এবার বলো তো, দিশা আছো, দিশা বলো কোন জায়গা থেকে ইলেকট্রনকে ছুটিয়ে ফেলা সহজ হবে, আয়নাইজ করা সহজ হবে, এইটা থেকে না এটা থেকে? মান্নান বলো তো। বকুল বলো তো। নিচের মূল থেকে। নিচের এটা থেকে ছুটিয়ে ফেলা সহজ হবে কারণ এটা দূরে আছে, তাই না? তো জেনারেল রুল হলো এইটাই। তার মানে এখন যদি তোমাকে পর্যায় সারণী থেকে যে কোনো একটা কিছু দিয়ে দেওয়া হয়, তোমাকে বলি যে আমাদের হ্যাঁ লিনা কে এরকম বলি, এটার সাথে এটার আয়নীকরণ শক্তি তুলনা করতে বলি, তুমি চট করে বলে দিতে পারবে এটা কম হবে এটা বেশি হবে। আবার যদি তোমার একটা রো বরাবর চিন্তা করি, যে আমাদের কি ছিল, লিথিয়াম বেরিলিয়াম, এইভাবে চিন্তা করি, তাহলে তুমি বলতে পারো যে এটার বেশি হবে ওইটার কম হবে। সো তুমি যেহেতু পর্যায় সারণী মুখস্থ করে বসে আছো, আমাদের প্রি কেমিস্ট্রি ক্লাসে আমরা তোমার মুখস্থ করাই ফেলছি পর্যায় সারণী পুরোটাই, তাহলে তুমি আসলে জেনারেল রুল প্রয়োগ করে পুরো পর্যায় সারণী যে কোনো কয়েকটা মৌল 3 4টা 4টা 5টা মৌল দিলে তুমি সেটার মধ্যে তুলনা করে বলে ফেলতে পারবা যে কোনটার আয়নীকরণ শক্তি বেশি বা কোনটার আয়নীকরণ শক্তি কম, বা একটা ক্রম বানাইতে পারবা, এটার বেশি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। পারবা না বকুল? জি ভাইয়া পারবো। এবার আমরা এক্সেপশনাল দেখবো, এক্সেপশনাল কার কার জন্য আমরা মুখস্থ রাখবো মোটামুটি সেটার আগে লিখে পাবো। 4 আর 5 এর মধ্যে এক্সেপশনাল পাবা। তারপর তারপর পাবা হলো 7 আর 8 এ। এরপর 7 আর 8 বলতে আমি কি বুঝাইতেছি সেটা বুঝতে পারার কথা তোমার। 12 13 এর মধ্যে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের ব্যতিক্রম পাবা। তারপর 11 19 এর মধ্যে। এই তো। দেখো এবার ব্যতিক্রম গুলা কেন হয়, ব্যতিক্রম গুলো কি কি সবগুলো আমরা একটু দেখি। যদি আমি বি লিখি 5, সেটা ইলেকট্রন বিন্যাস করি, আবার বিই লিখি 4, 1s2 2s2। এইখানে সাধারণ নিয়ম যদি চিন্তা করি তাহলে তো একটা লেয়ার টেয়ার বাড়তেছে উপরেরটার মধ্যে, তো উপরেরটাই কি কম নাকি এরকম চিন্তা হতে পারে, বা নিচেরটাই কম কিনা সেটা দেখতে পারি। লেয়ার বাড়ে নাই আসলে, উপরেরটার মধ্যে ইলেকট্রন বাড়ছে, তার মানে উপরেরটাই বেশি হওয়ার কথা ছিল, কিন্তু এটা উল্টা হবে। এখানে বেরিলিয়ামই বেশি হবে, এই যে বি কম হবে, বি বেশি হবে। এটা রিজনটা কি? এটা রিজনটা হলো, আমি মনে হয় ভুল বললাম ওয়ার্ডটা বেরিলিয়াম বোরনের মধ্যে কোনটারে,
যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো এটার বেশি হওয়ার কারণটা কি দেখো, এটার মধ্যে একটা ইলেকট্রন নিয়ে গেলে কিন্তু এটা কিন্তু এমনিও পি ওয়ান এর মধ্যে, পি এর মধ্যে থাকার কথা হলো 3টা অথবা 6টা হইলে ভালো হয়। এটার যে ক্যাপাসিটি হয় অর্ধেক পূর্ণ থাকবে নয় পরিপূর্ণ থাকবে, হাফ ফিল অথবা ফুল ফিল থাকবে। কিন্তু এটার মধ্যে আছে একটা, যেটা ছেড়ে দিলে এই অবস্থায় আসতেছে, যেটা আসলে খুবই স্টেবল একটা স্ট্রাকচার। সো এইখান থেকে ইলেকট্রনটা বের করে নেওয়া সহজ, কিন্তু এখান থেকে বের করলে ওর মাত্র ওর কিন্তু দুইটাই এসে, কিন্তু দুইটাই ক্যাপাসিটি আছে আর দুইটাই এখানে আছে, মানে ফুল ফিল কন্ডিশনে আছে। এখান থেকে একটা ইলেকট্রন বের করে নেওয়া খুব কঠিন হবে, বাট এখান থেকে সহজেই বের করে ফেলতে পারবা। তাই এইটার টাই কম, আর এই বি এইটা হলো বেশি আয়নীকরণ শক্তিটা। বুঝতে পারছো বকুল? জি ভাইয়া। এবার আমরা নাইট্রোজেন এন দিয়ে চিন্তা করব। এটার দিকে তাকিয়ে দেখো, এইখান থেকে যদি একটা ইলেকট্রন কোনো কারণে চলে যায়, তাইলে আসলে ঠিক এটার মধ্যেই ওইটা হয়ে যাবে। তার মানে এইটা, এই উপরেরটা আসলে কি কন্ডিশনে আছে চিন্তা করে দেখো, এই প্রত্যেকটার মধ্যে একটা একটা ইলেকট্রন আছে, মানে এটাকে বলা হয় হাফ হাফ ফিল অবস্থা, অর্ধপূর্ণ অবস্থা। হাফ ফিল স্ট্রাকচার আসলে বেশি স্টেবল, মানে ওই ওই স্ট্রাকচারটা জেনারেলি পরমাণু ভাঙতে চায় না, ওই অবস্থায় সে বেশি আনন্দে থাকতে পছন্দ করে। পরমাণু বিলুপ্ত আমাদের মতো কুড়ামি করে আর কি, যেমনি আছে অমনি থাকতে পছন্দ করে। তাই এই এন এর স্ট্রাকচারটাকে ভাঙা কঠিন, ওটার আয়নীকরণ শক্তি অনেক বেশি, কিন্তু ও এর একটা ইলেকট্রন নিলেই সে হাফ ফিল হইতে পারবে। সে চাইতে একটা ইলেকট্রন কেউ নিয়ে যাক কোনোভাবে, একটু টান দিলে দিয়ে দেবে। তো বেসিক্যালি এন অক্সিজেনের তুলনায় অনেক বেশি শক্তি চাইবে তার ইলেকট্রন ছেড়ে দেওয়ার জন্য। বুঝতে পেরেছো? জি এই ভাইয়া। ব্যতিক্রমটা পরে আমরা আরেকটা ব্যতিক্রম যদি দেখি, এমজি 12 1:2 2:2। এইখানে এটার মধ্যে একটু চিন্তা করে বলো তো কারটা কম হওয়ার কথা। এখন তোমরা বুঝে যাওয়ার কথা এমনি নিজে থেকে। ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি বেশি হবে। হ্যাঁ, কারণ এই যে একটা পিচ ছেড়ে দিলেই তো স্টেবিলিটি আসবে ভালো। সর্ববহিষ্ঠ স্তরে দুইটা থাকবে, এই যে এটা এটার মধ্যে একটা না থাকাটাই বেটার। এটা হাফ ফিলও না ফুল ফিলও না, একটা জাস্ট কি বলবো, এই 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 স্ট্রাকচারটা স্টেবিলিটি অনেক বেশি। আর এইটার মধ্যে থেকে একটা চলে গেলেই ও চাইতেছে যে চলেই যাক, কোনো সমস্যা নাই। তো ম্যাগনেসিয়ামের বেশি হবে, অ্যালুমিনিয়ামের কম হবে। এগুলো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, এরপর যেটা করবো সেটা হলো দেখো, Na11 1s2 2s2 2p6 3s1। এরপর কি যেটা 19, এটার মধ্যে এন এরটা হবে বেশি, কে এরটা হবে কম। দেখি এটার কারণটা কি, এটার মধ্যে একটা লেয়ারই বেশি হয়ে গেছে। এটা 3s আছে, এটাও s আছে, কিন্তু এটা আসলে একটা লেয়ার বেশি না। তার মানে হইলো এটা থেকে প্রোটনটা থেকে ইলেকট্রনটা অনেক দূরে আছে। ফোর্থ লেয়ারে, এটা থার্ড লেয়ারে। সো
এটার মধ্যে একটা লেয়ার বেশি। আমি যে কথাটা বলতেছি আই থিঙ্ক 1 2 3 4 5 এভাবে করে দেখানোর দরকার নাই, তোমরা বুঝতে পারতেছো। এটা একটা ছোট লেয়ারে আছে উপরেরটা। তো উপরেরটা থেকে ইলেকট্রনটাকে সরানো একটু কঠিন হবে নিচেরটার থেকে। যদিও দুইটাই এসে আছে, S1 আছে, অর্ধপূর্ণ অবস্থায় আছে, দুটাকেই রিমুভ করতে একই রকম শক্তি লাগার কথা ছিল, কিন্তু কে এর লেয়ারটা একটা বেশি থাকাতে কেটা এই ইলেকট্রনটা একটু দূরে চলে গেছে প্রোটন থেকে, নিচের যে আমার নিউক্লিয়াস থেকে। তো এটাকে আলাদা করা সহজ হচ্ছে, তো এটা কম। এই কয়টা আমাদের ব্যতিক্রম আমরা জানলাম। যদি এখন তোমাকে নিজের সাথে নিজের তুলনা করতে বলা হয় আর কি, ব্যাপারটা কি বলি, তোমাকে যদি বলে সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তির সাথে দ্বিতীয় আয়নীকরণ শক্তির তুলনা করো, তাহলে করতে হবে এইভাবে কাজটা। এটার একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার পরে এর অবস্থা এরকম হবে। এখন আমাকে দেখে বলো তো কোনটার আয়নীকরণ শক্তি বেশি হবে, Na প্লাস নাকি Na? Na প্লাস এর মানে আসলে দ্বিতীয় আয়নীকরণ শক্তি, আর Na বলতে আমি ফার্স্ট আয়নীকরণ শক্তি বলতেছি। বলো তো কোন আইডিয়া আছে, বলতে পারবা? বকুল দিশা মান্নান, তোমরা কেউ আছো? ভাইয়া এনএ প্লাস। এক্স্যাক্টলি, কারণ কারণ এটা পরিপূর্ণ ফুলফিল অবস্থায় আছে পিটা। পি যদি ফুলফিল অবস্থায় থাকে এইটার যে আয়নীকরণ শক্তিটা সেটা অনেক বেশি হয়ে যাবে, কারণ এটা স্টেবল স্ট্রাকচার হবে। বাট এটার থেকে এটা ছেড়ে দিলেই স্টেবিলিটিটা ভালো হবে, তো এটা ছেড়ে দেওয়াটা সহজ। তো দ্বিতীয় আয়নীকরণ শক্তিটা Na প্লাস এর বেশি, কিন্তু সব সময় এরকম হবে এই কথা মনে করো না। মানে কিছু কিছু পদার্থ আছে যেগুলোর দ্বিতীয় আয়নীকরণ শক্তিটা কম হবে, কারণ ওইটা দ্বিতীয় কেসে আসলে স্টেবিলিটিটা তোমার কম দেখা যায়, তো ওইটা ভেঙে যেতে চায়। বেশিরভাগ ক্ষেত্রে তুমি যদি যদি জিনিসগুলোর ক্ষেত্রে চিন্তা করো তাহলে তুমি এই ধরনের ঘটনা দেখতে পারতে পারো। ওকে, আমরা সেকেন্ড পেপারে চলে যাচ্ছি। স্ক্রিনটা রিশেয়ার করবো আর কি। আমাদের এখানে সব আজগুবি আজগুবি ঘটনা ঘটে, তাই না? এখানে আমরা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এভাবে সুইচ করে করে পড়তেছি, একটা আজব ব্যাপার। একই জিনিস পড়তে অনেক সময় আমাদের মনে হয় যে না এটা কেমন যেন বোরিং লাগতেছে, হুট করে আবার চেঞ্জ করে দিলাম, তো তোমার মনে হচ্ছে একটা নতুন কিছু এখন আবার হবে। আচ্ছা, তোমাদের একটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা এখন যেটা শিখাবো সেটা হলো, আমি মনে হয় তোমাদের কেমিস্ট্রির ওইখানে ওইদিকে অনেক দূর চলে গেছি, আমি তোমাদের এটা পরে ফেলছি অলরেডি। পিভি ইকুয়াল টু, আচ্ছা আমাকে জানাও যে স্ক্রিন শেয়ার হয়েছে কিনা। হয়েছে। এই জিনিসগুলো আমরা পরে ফেলছি তোমাদের, তোমরা এইটুকু জানো যে 3/2 এন আর এম মিলা হলো একটা মানে টোটাল ভর হয়, এম প্রাইম দিলাম। এখন এটাকে দিয়ে একটু অন্য লেভেলে যাওয়া যায় চাইলে আমরা, পিভিএস আসলে এনআরটি।
এখন n এর মান যদি 1 বসাই দেই, তাহলে এইখানে যে ভরটা হবে সেটা হবে ওই পদার্থটার আণবিক ভর। এখন দেখো, আমি যদি এখানে একটা 2 দেই, এখানে একটা 3 দেই, তাহলে এখানে আবার একটা 2 দিয়ে mc² লিখতে পারি। আমরা এই জিনিসটাকে জেনারেলি পদার্থবিজ্ঞানের ভাষায় বলি কি, হাফ এম ভি স্কোয়ার কে কি বলি আমরা? আমরা এই হাফ এম ভি স্কোয়ার কে কি বলি মনে নাই? কাইনেটিক এনার্জি কে বলি। তার মানে ই কে বের করার একটা সূত্র আমরা পেয়ে গেলাম, গ্যাসের গতিশক্তির সূত্র এটা, 3/2 RT। এই জিনিসটাকে জেনারেলি 3টা ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য আমরা এইভাবে যদি চিন্তা করি, প্রত্যেকটা স্বাধীনতার মাত্রার জন্য শক্তি যদি আমরা চিন্তা করি, তাহলে হাফ RT করে আসতেছে। মানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ, তিনটার মধ্যেই আমরা বেগ কাউন্ট করতেছি বলে আমাদের এখানে আসছে 3। আমরা এই যে এই সূত্রটা যখন প্রতিবেদন করছি, তখন এই 3x এর মানটা 3টা এক্সিস বরাবর চিন্তা করে কল্পনা করে বের করে আনছিলাম। যখন পদার্থবিজ্ঞানে আমি এটার প্রতিবেদন দেখাবো, তখন তোমাদের মাথায় ঢুকবে। সো এইটার কারণে এইখানে চলে আসছে হলো 3, মানে 3টা স্বাধীনতার মাত্রা, ডিগ্রিস অফ ফ্রিডম। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে এই ধরনের পদার্থের একটা স্বাধীনতার মাত্রা বলতে আবার কেমন যেন মুক্তিযুদ্ধ করতে ইচ্ছা করতে পারে তোমাদের। তো এই যে যুদ্ধ করার দরকার নাই এখানে। তোমাদের যেটা চিন্তা করতে হবে সেটা হলো, স্বাধীনতার মাত্রা বলতে এখানে বোঝাচ্ছে যেই যেই মাত্রায় মুভ করতে পারতেছে। একটা জিনিসকে যদি আটকে দাও যে ওয়াই অক্ষ বরাবর নড়তে পারবে না, তাইলে ওর মাত্রা কমে যাবে, এক্স আর জেড বরাবরই শুধু নড়তে পারবে। অথবা যদি বলো যে না, তুমি এক্স ওয়াই দুইটাই দৌড়াইতে পারবা না, তুমি খালি জেড অক্ষ বরাবর দৌড়াও, তাইলে তোমার স্বাধীনতার মাত্রা 1 হয়ে যাবে। সো এই জিনিসটা আসলে বেসিক্যালি এখানে বোঝানো হচ্ছে। তোমাকে প্রশ্ন করতে পারে যে প্রমাণ করো তোমার প্রত্যেকটা স্বাধীনতার মাত্রার জন্য শক্তির মান হাফ RT। এই ধরনের একটু থিওরিটিক্যাল প্রশ্ন করলে তুমি এটার অ্যান্সার এইভাবে দিতে পারবা, এখান থেকে প্রমাণ করে বের করে নিয়ে আসতে পারবা যে 3টা মাত্রার জন্য আসছে হাফ RT, তাহলে একটা মাত্রা, সরি 3টা মাত্রার জন্য আসছে 3 ইনটু হাফ RT। তাহলে এক একটা ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য মাত্রা, মানে শক্তির মান হবে হাফ RT করে। যদি বলে একটা জিনিসের ডিগ্রিজ অফ ফ্রিডম আরো বেশি, যে না 5 মাত্রার জিনিস হবে, তখন ওইটার ই কে লেখার জন্য আমার লিখতে হবে 5 হাফ RT। তুমি বলতে পারো ভাই এটা আবার কেমন ধরনের স্বাধীনতার মাত্রা? হ্যাঁ, পরমাণুর জগতে অনেক ধরনের স্বাধীনতা আছে। পরমাণুরা শুধু এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবরই যায় না, নিজের জায়গায় থেকে কাঁপাকাঁপি করে, ওটা এক ধরনের স্বাধীনতা। আবার নিজের জায়গায় থেকে ঘুরে রোটেট করে, সেটা এক ধরনের স্বাধীনতা। তো আমরা ই কে বের করলাম বেসিক্যালি এখান থেকে। ই কে যদি বের করে ফেলি, তাহলে আমরা ই কে জানলাম বেটার। আর কিছু এইখানে, হ্যাঁ আর কিছু দরকার নেই আপাতত। আমরা এই চ্যাপ্টারে অনেক বেশি গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক পড়ে ফেলবো। তোমাদের কাছে কি কারো কাছে কেমিস্ট্রি কোনো বই আছে? বকুল, থাক বই লাগবে না। পিভি ভার্সেস
পি লেখচিত্র। এটার মধ্যে পিভি ভার্সেস পি যদি বলি, পি তো অবশ্যই মানে তোমরা চিন্তা করতে পারতেছো যে পি আসলে পি এর সাপেক্ষে পিভি কোনোদিনও ভ্যারি করার কথা না। তার মানে যদি আমি পিভি চিন্তা করি, পিভি ইকুয়াল টু এনআরটি, সো যদি আমি এদিক বরাবর পি স্কেল চিন্তা করি আর ওইটা পিভি হয়, তাহলে একটা এরকম একটা গ্রাফ পাওয়া যাবে। এই গ্রাফ আমরা আগে দেখছি। আর বাকি জিনিসগুলো যদি আমি ফিক্স করে দেই, যদি মনে করো পিভি ইকুয়াল টু এনআরটি এর মধ্যে সবকিছু এমন ভাবে থাকে যে পুরো এই জিনিসটাকে আমরা যদি এমনি করে চিন্তা করি যে কেমনি করে চিন্তা করব, পিভি ডিভাইডেড বাই যদি করি এরকম আরটি এক মোল গ্যাসের জন্য, পিভি বাই আরটি কত আসবে? এক মোল গ্যাসের জন্য 1 আসবে। তো এটাকে যদি স্কেলে চিন্তা করো, এটার 1 যদি বলি, এক মোল গ্যাসের জন্য এভাবে চিন্তা করলে না, ঠিক হবে না, কথা একদমই ভুল হবে, এরকম করা যাবে না। এটাকে পিভি রাখো, আমরা জিনিসটাকে আরেকটু অন্যভাবে নিয়ে আসি। তোমাদের কি মনে আছে পিভি ইকুয়াল টু এনআরটি আর টিভি ইকুয়াল টু জেড এনআরটি, কথাটা মনে আছে? এই জেড হলো বিচ্যুতির গুণাঙ্ক বা সংকোচনশীলতা গুণাঙ্ক, এই যে এখানে আমি লিখে দিয়েছি টিভি ইকুয়াল টু জেড এনআরটি, যদি আমি লিখি এটার নাম হলো সংকোচনশীলতা গুণাঙ্ক। সংকোচনশীলতা গুণাঙ্ক বা সংনমতা গুণাঙ্ক, সংনমতা। আচ্ছা, তোমাদের এই জেড সম্পর্কে কি পড়াইছিলাম? তোমাদের মনে পড়ে কারো? এই জিনিসটা আজকে লেখার কথা না। আর 1 মাইনাস জেড দ্বারা বোঝা যায় হলো বিচ্যুতির মাত্রা। এগুলো এখন আমি মুছে দিচ্ছি। এই সমীকরণ দুটার মধ্যে কি পার্থক্য আছে? এই দুটার মধ্যে কোনো পার্থক্যই নাই বেসিক্যালি, এই দুটার মধ্যে। কিন্তু নিচের যদি আমি একই আদর্শ গ্যাস চিন্তা করি, তাহলে এই দুটার মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু আমি যদি বাস্তব গ্যাস চিন্তা করি, তাহলে এই দুটার মধ্যে পার্থক্য আছে। এই জেড এর মানটা এখানে 1 বসানো হয়েছে, এটা আসলে আদর্শ আচরণের জন্য চিন্তা করে করা হয়েছে। কিন্তু আমাদের পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটা বাস্তবে থাকা গ্যাসের জন্য খাটেই না। বাস্তবে থাকা গ্যাসের জন্য খাটানোর জন্য আমার এই সূত্রটা ব্যবহার করা লাগবে, অর্থাৎ জেড দিয়ে চিন্তা করতে হবে। আমাদের সংকোচনশীলতার যে গুণাঙ্ক আছে সেটা দিয়ে গুণ করে আমার সমীকরণটা ঠিক করে নিতে হবে বাস্তব গ্যাসের জন্য। এটার মেইন কারণ কি, আমরা আদর্শ গ্যাস বলতে যে গ্যাস বোঝাই সেটা আসলে কাল্পনিক একটা ধারণা। তো আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস সম্পর্কে অনেক ডিটেলে অনেক কথা বলা আছে তোমার বইয়ের মধ্যে। আমি এত কথা বলে তোমাদের পেন দিতে চাচ্ছি না। আমি জাস্ট এতটুকুই বলতে চাচ্ছি যে আদর্শ গ্যাসের মধ্যে জেড এর মান 1, জেড এর মান 1, আর বাস্তব গ্যাসের মধ্যে জেড এর মান 1 না, অন্য কিছু একটা হবে। এখন তোমাদের আরেকটা কথা জানা রাখা উচিত, অনেকে ভয় পায় এখানে জেড এর মানটা 1 এর থেকে বড় হইতে পারে, জেড এর মানটা 1 এর থেকে ছোট হইতে পারে, বা যাই হোক 1 হবে না আর কি বাস্তব গ্যাসের জন্য। আদর্শ গ্যাসে ধরে নেওয়া হয়েছে গ্যাস আধারের মানে গ্যাস যেখানে আছে সেই পাত্রের তুলনায় এই যে নিজেদের যে আয়তন আছে, এই যে নিজেদের যে একটা আয়তন থাকবে, নিজেদের প্রত্যেকটা কণার নিজেদের একটা আয়তন অবশ্যই থাকে, ওইটাকে ধরা হয়েছে 0, নাই।
কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিন্তু আমরা যদি এটাকে তরল করি, একসাথে কণাগুলোকে একসাথে করি, তাহলে একটা জায়গা দখল করে, আয়তন আছে। ইয়েস, কিছু একটা আয়তন আছে, এটাকে ভি নাম দিলাম না, ছোট হাতের ভি প্রাইম বললাম। আদর্শ গ্যাসে ধরে নেওয়া হয়েছে যে এই যে কণাগুলা যারা একটা পাত্রের মধ্যে আছে, এই যে নিজেদের মধ্যে কোনো আকর্ষণ, মানে এই যে নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বল নাই, জিরো। আর বাস্তবে নিউটন সাহেব বলতেছে যে আরে এই দুটা কণার মধ্যে অবশ্যই বল আছে, জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার দিয়ে বের করা যাবে, হয়তো বলটা ছোট হবে, কম হবে, কিন্তু আছে। সো এই এগুলাকে বলা হয় আদর্শ গ্যাসের স্বীকার্য, বাস্তব গ্যাসের স্বীকার্য। এই এই জিনিসগুলো তোমাদের খুব ভালো মতো বই থেকে মুখস্থ করা থাকতে হবে। কিন্তু আমি যে পয়েন্টগুলো দেখাইলাম এটা হলো সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টগুলো, তিনটা জায়গায় দেখাইলাম যেটা আসলে আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের মানে ব্যাপক পার্থক্য। আবার আর সূত্রগুলা খাটে না কেন, আদর্শ গ্যাসের সূত্রগুলা বাস্তবে সরাসরি খাটাইতে পারবো না কেন, এটার মেইন রিজন হলো এই তিনটা ধরনের ত্রুটি। আচ্ছা, এখন তোমাদের যেটা বলবো সেটা হলো 1880 খ্রিস্টাব্দে সায়েন্টিস্ট অ্যামাগা পিভি ভার্সেস পি পিভি ভার্সেস পি লেখচিত্র আঁকছিল। সেটার মধ্যে সে এমন ভাবে সবকিছু সেটিং করছিল যে পিভি মানটা যেন 1 আসে, বাকি হিসাব করার সুবিধার্থে। তো তখন সে এই বরাবর সবসময় 1 পাইছে, পি এর মান বাড়ায় দিছে, তাতে কিচ্ছু আসে যায় নাই। পি এর মান বাড়ানোর সাথে সাথে পিভির মান মোটেও বাড়ে না, তোমরা জানো, এরকম গ্রাফ পাইছে। এটা আসলে বেসিক্যালি তার এই গ্রাফটা সে বাস্তবে তার পক্ষে পাওয়া প্রায় অসম্ভব, কারণ এটা হলো আইডিয়াল গ্যাস। বকুল আছো, দিশা আছো, মান্নান আছো, কেউ আছো তোমরা? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, ঘুমাই যায় না, একটু আগে উঠছো। সে যখন বাস্তবে থাকা গ্যাসগুলোর জন্য আঁকা শুরু করলো, তখন দেখলো যে না, চাপ বাড়ানোর জন্য দেখা যায় এরকম ঘটনা ঘটে নাইট্রোজেনের ক্ষেত্রে। তারপরে আবার সে তোমার অক্সিজেনের ক্ষেত্রে দেখলো এরকম দেখা যায়। এরপরে সে করলো কি, আরো কিছু গ্রাফ আঁকলো, আঁকার পরে দেখলো যে আরো ভারী যারা আছে, আচ্ছা যাই হোক, আরো না আঁকলেও চলে, H2 র মতো ছোটখাটো পদার্থের জন্য গ্রাফটা এরকম পাইলো। হিলিয়ামের জন্য গ্রাফটা, সরি, এরকম পাচ্ছে সে হিলিয়ামের জন্য। আচ্ছা, এই দুটাই থাকার বেশি না দেখাইলাম। দুইটা টাইপের সে গ্রাফ পাইলে, একটা হলো সরাসরি বাইরে যাচ্ছে, যেগুলা যে আমি টাইপ 1 বলতে পারি, আর আরেকটা টাইপের গ্রাফ পাইলো সে টাইপ 2। মোটেও আইডিয়াল কোনো গ্রাফ পাইলো না, যেটা হওয়ার কথা ছিল একটা সরল রেখা, সেটা এরকম বাঁকা হচ্ছে। আর দুইটা দুই স্টাইলে বাঁকতেছে, একটা শুরুতেই সরল রেখা হয়ে যাচ্ছে, আরেকটা একটু কইমা আবার বাড়তেছে। আচ্ছা, এই যে বক্রগুলা রেখাগুলা বক্ররেখাগুলা অ্যামাগা সায়েন্টিস্ট তার পরীক্ষা থেকে পাইলো, পরীক্ষালব্ধ ডাটা থেকে পাইলো, এই ধরনের এই যে কার্ভটা পাইলো, এটাকে বলা হয় অ্যামাগা বক্র বা অ্যামাগা কার্ভ। কি নাম, একটু লিখে রাখো, নামটা গুরুত্বপূর্ণ, অ্যামাগা বক্র বলে এটাকে। এই যে অ্যামাগা বক্র, সেটার দুইটা টাইপ কেন পাওয়া যায় সেটার ব্যাখ্যা পরীক্ষায় আসে। তারপর তোমাকে বলবে যে এইটা এইটার জন্য বেশি হলেও এটার জন্য কম, মানে এই এই একই টাইপের মধ্যে আবার তুলনা করতে বলবে যে এইটার জন্য N2 এর জন্য একটা কম আর O2 এর জন্য আরেকটা কম পাওয়া গেল কেন। সেটা 2 নম্বর একটা কোশ্চেন। 3 নম্বর একটা কোশ্চেন হতে পারে, তোমাকে বলবে যে এই সবগুলাকে এরকম বানিয়ে ফেলতে চাই, আইডিয়াল বানিয়ে ফেলতে চাই, তখন কি করতে পারি আমরা।
সো এইখানে আমরা এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব একটু চিন্তা করে করে আস্তে আস্তে করে। একটু দেখো তোমরা সবাই, একটু ভাবো তো এটা দুই ধরনের গ্রাফ কেন পাওয়া গেল, এদের সাথে এদের কি পার্থক্য আছে যদি চিন্তা করে দেখো। H2 হিলিয়াম এরা হলো হালকা, আর O2 N2 এরা হলো ভারী। তোমাদের যে জিনিসটা বুঝতে হবে এখন সেটা হলো একটা রুমের মধ্যে যদি অনেক চিকন চিকন মানুষ থাকে কিছু, তাদেরকে যদি চাপ দিয়ে একটা জায়গায় আসতে বলো, একটা ছোট জায়গায় আসতে বলো, তখন তারা আসবে ঠিকই, কিন্তু এদের তো মাংস বেশি না, মানে গায়ে তো শুধু হাড়গোড় আছে। এরা কিন্তু বেশি মোটা সোটা মানুষ না, এদেরকে তুমি চাপ দিলো এখানে হয়তো চলে আসবে এরা, কিন্তু এরপরে তুমি আর যতই চাপ বাড়াও এরা, এদের তো হাড্ডিতে চাপ লাগবে। এখন হাড়ে যখন চাপ লাগবে, হাড় কি আর ছোট হয়ে যাবে নাকি? হাড় টার ছোট হবে না, কিছুই হবে না। তার মানে আয়তন একদম ফিক্স হয়ে যাবে। তুমি চাপ বাড়াইলে পি আর ভি এর গুণফলটা বাড়তেই থাকবে। মানে যারা চিকন চাকন মানুষ আছে তাদেরকে চাপ দিলে তার হাড্ডিতে চাপ লাগবে, আর হাড্ডিতেও ছোট হওয়ার কোনো উপায় নাই, শক্ত জিনিস। তার মানে আয়তনটা ফিক্স হয়ে যাবে, তুমি যতই চাপ দাও একটু পরে আয়তন ফিক্স হয়ে যাবে। আর তুমি আসলে পি আর ভি এর গুণফল যদি চিন্তা করো, চাপ বাড়াইতে থাকলে পি আর ভি এর গুণফলটাও বাড়তেই থাকবে। এই ঘটনাটা আসলে ঘটে এই যে যারা হালকা আছে তাদের জন্য, H2 H এদের জন্য, যাদের মাঝখানে ভয়েড কম। হালকা থাকার মানেই হলো এরা আসলে ভিতর থেকে রিজিড, মানে এদেরকে যদি চাপ দাও এদের আয়তনটা হুট করে কমবে না, একটুখানি কমার পর সাথে সাথেই মানে আহ শুরু থেকে যদি চিন্তা করো, চাপ বাড়ানোর সাথে সাথে এদের আয়তনটা ওইখানে ফিক্স হয়ে বসে থাকবে, যা যা ছিল। তুমি চাপ আরো অনেক বাড়াইতে থাকো, তেমন কোনো আয়তন চেঞ্জ হচ্ছে না। তার মানে শুধু বাড়তেছে হলো চাপটা, আর পি পি বাড়তেছে ভি বাড়তেছে না, তাহলে গুণফল বাড়ে যাবে না? দিশা, দিশা শুনতে পাচ্ছ? জি ভাইয়া, বেড়ে যাবে। সো এই টাইপ ওয়ান এই কারণে পাওয়া যাচ্ছে, কারণ পিজি বেড়ে যাচ্ছে সমানে পি বাড়ানোর সাথে সাথে, তাই সমানুপাতিক ভাবে শুরু থেকে বাড়া শুরু করেছে। কিন্তু এরা যারা টাইপ টু আছে, মানে একটু মোটা সোটা মানুষ আছে, তাদের ক্ষেত্রে ঘটনাটা কি হবে একটু চিন্তা করে দেখো। যারা মোটা সোটা মানুষ আছে, যাদের বডিতে একটু স্বাস্থ্য ভালো আর কি, এদেরকে যদি বলি আমরা একটা জায়গায় কোণার মধ্যে চলে আসো, তখন কিন্তু এদের বডিতে নিজস্ব অনেক জায়গা আছে, যতই তুমি চাপ দিবা ততই মাংসে চাপ পড়বে, হাড়ে চাপ পড়বে না। মানে এদেরকে চাপিয়ে এতটুক বানানো যাবে, তারপর আরো বানানো যাবে, মানে অনেক ভিতরে এদের জায়গা আছে যেটার মধ্যে চাপ দিলে তুমি এদেরকে আরো কম জায়গার মধ্যে আয়তনটাকে অনেক কমে ফেলতে পারবা চাপ বাড়ায় বাড়ায়। এইটার কারণেই এখানে ঘটে কি, পিভির মানটা র্যাপিড স্কেলে হুট করে কমে যায়, কারণ পি তুমি বাড়াচ্ছ কিন্তু ভিটা ওর থেকে বেশি কমে যাচ্ছে। পি যে হারে বাড়াচ্ছ ভিটা ওর থেকে বেশি হারে শুরুর দিকে কমে আসতেছে। এরপরে যখন ওদের হাড়ে চাপ লাগতেছে তখন আর ভি কমতেছে না, ভি ফিক্স হয়ে যাচ্ছে। আর তখন পি বাড়ানোর সাথে সাথে পুরো পি ভিটা বাড়া শুরু করতেছে। এই কারণেই এই যে যেগুলার ভর বেশি, ওই ধরনের গ্যাসের ক্ষেত্রে যখন তুমি প্রথমে চাপ দিচ্ছ ওদের মাঝখানে ফাঁকা জায়গা ছিল বেশি, সেগুলো ভরে যাওয়ার কারণে আয়তনটা খুব ফাঁকা জায়গাটার মধ্যে ওরা মানে চাপ বাড়ার কারণে একসাথে চলে আসতেছে। এতে হচ্ছে কি আয়তনটা কমে আসতেছে বেশি হারে। তো পি আর ভি এর গুণফল ওভারঅল নেমে আসতেছে। নেমে আসার পর একটা জায়গায়, এই জায়গাটায় ওদের মাঝখানে আর ফাঁকা জায়গা নাই। এখন ওই হাড্ডিতে চাপ লাগার মতো ঘটনা ঘটবে, হাড়ে চাপ দিলে তো আর আয়তন কমবে না। সো ওইখান থেকে আবার তারা এইভাবে সমানে বাড়া শুরু করেছে, যেটা যেটা নর্মালি আগের গ্রাফে চিকন চাকন মানে কম ভরের পদার্থগুলা দেখাচ্ছিল, যে যেরকম আচরণ করতেছিল সেই রকম আচরণ শুরু করে দিল।
তোমরা কি দুইটার ব্যাখ্যাই বুঝতে পেরেছো? দুইটা টাইপের কার্ভ কেন পাওয়া যায়? প্রশ্নটা লিখে রেখো। Why two types of curve পাওয়া যায় এখানে, মানে কেন অ্যামাগোর বক্রের দুই ধরনের রেখা দেখা যায়, এই প্রশ্নটার উত্তর আমরা পেলাম। এবং কেন একটা নিচে নেমে বাড়তেছে আর একটা সরাসরি উঠে যাচ্ছে সেটা পেলাম। এখানে তুমি দেখতে পারো যে হিলিয়ামের ভরটা হাইড্রোজেনের ভরের তুলনায় H2 ও হিলিয়ামের ভরের মধ্যে তুলনা করলে তুমি বুঝতে পারবা যে এটা কেন এদিক দিয়ে যাচ্ছে আর ওটা কেন ওদিকে যাচ্ছে। আবার অক্সিজেনের ভর বেশি বইলা, অক্সিজেনের ভরই কি বেশি একটু চিন্তা করে দেখো তো, বলো তো N2 আর O2 এর মধ্যে কোনটার ভর বেশি? অক্সিজেন। অক্সিজেনেরটা, এক্স্যাক্টলি। এখন এটা অক্সিজেনের ভর যদি বেশি হয়ে থাকে তাহলে এটা ওই যে আমি আগেই বলছিলাম যেটা বেশি ভারী যেটা একটু বেশি নামে যাচ্ছে তারপরে আবার উঠতেছে, তো যেটা একটু হালকা সেটা একটু কম নামে উঠতেছে, যেটা একবারে হালকা তারা নামতাইছে না সরাসরি উপর দিকে উঠে যাচ্ছে গ্রাফ বইলা। এখন এই প্রশ্নের উত্তর যদি আমরা পেয়ে যাই থাকি, এগুলা তুলনা যদি আমরা বুঝে যাই থাকি, তোমাদের এখন যেটা তুলনা করতে হবে সেটা হলো তোমাদের এখন বলবে যে কি করলে এই যে টাইপ 1 টাইপ 2 কার্ড গুলো ভালো হয়ে, এই যে যারা এই যে বাস্তব গ্যাস আছে যারা ঝামেলা করতেছে আদর্শ আচরণ করতেছে না কি বলে, তাদেরকে কিভাবে ধুলাই দিয়ে টাইট দিয়ে কোনো না কোনো কিছু করে আমরা আদর্শ আচরণ করতে বাধ্য করতে পারি। সেই প্রশ্নটা পরীক্ষায় অনেক আসে। কিভাবে তুমি এই কার্ড গুলোকে ফ্ল্যাট করবা বা আদর্শ গ্যাসকে বাস্তব সরি আদর্শ আচরণ করতে বাস্তব গ্যাসকে কিভাবে বাধ্য করবা তুমি, সেটাই আসলে প্রশ্ন। এটা করার একটা উপায় আছে, আমরা এখানে দেখো যে সমীকরণটা মেনটেন করতে চাচ্ছি সেটা P ইকুয়াল টু nRT। একটু চিন্তা করে দেখো, যদি আমরা বাস্তব আর আদর্শ গ্যাসের পার্থক্য দেখি, এই জিনিসটা হচ্ছে কি হচ্ছে দেখো তো, এইখানে একটা ঝামেলা করছি আমরা। গ্যাস আধারে মানে গ্যাসের মুক্ত যে পাত্রটার আয়তন সেটাকে আমরা ভি বসিয়ে দেই পি ইকুয়াল টু nRT-র মধ্যে, আর গ্যাসেদের নিজেদের মধ্যে যে আয়তন আছে সেটাকে বলি জিরো, যে নাই ওটা। তার মানে বিচরণ করার যে পথটা যতখানি জায়গা জুড়ে গ্যাসটা নড়াচড়া করতে পারতেছে সেটাকে আমরা বলি ভি। কিন্তু এটা তো ভি মাইনাস সামথিং হওয়ার কথা ছিল, এই আয়তনটা তো আছে ওদের, ওদের যে আয়তন আছে সেটাকে আমরা মুক্ত পথ হিসেবে ধরতেছি কেন? নিজের উপর দিয়ে নিজের তো উঠে যাওয়া যায় না, নিজের এই জায়গা বাদে তুমি তোমার বাসায় সব জায়গা দখল করে থাকতে পারবা, কিন্তু নিজের জায়গাটা তুমি দখল করে আসো, ওইটুকু বাদ দেওয়া হয় না এখানে। তার মানে এখানে একটা আয়তনের ত্রুটি আছে, এটাকেই বলে আয়তন ত্রুটি। আমরা আদর্শ গ্যাসে ধরে নিছিলাম আয়তন জিরো, নিজেদের কোনো আয়তন নাই, তাই গ্যাস আধারের পুরো আয়তনটাই আমরা ধরে নিই যে এই পথে এরা ঘুরে বেড়াতে পারবে, কিন্তু ওদের নিজেদের আয়তন বাদ দিই না। এইটাকে কি বললাম, আমি নাম দিলাম কি আয়তন ত্রুটি। এক নম্বর ত্রুটি আমরা লিখতে পারি, এখানে লিখে দিই আয়তন ত্রুটি। এটা ডবল দিয়ে ফেলছি না, আচ্ছা আয়তন ত্রুটি। এরপরে এইখানে চিন্তা করে দেখো তো, আমরা যখন পি ফিজিক্যাল ট্রেনারটির মধ্যে পিটা বসাই তখন গ্যাস দেয়ালের মধ্যে তার পাত্রের দেয়ালে যে চাপটা দেয় সেটা আমরা হিসাব করি, কিন্তু তুমি একটু চিন্তা করে দেখো তো, তো একটু বড় পিকচারে দেখা জিনিসটাকে, ধরো এটা একটা গ্যাস, এইটা যায় সরাসরি এটার মধ্যে একটা ধাক্কা দিতেছে, একটা পাশে একটা দেয়াল আছে সেখানে, খুব ভালো কথা। কিন্তু পাশে আরেকটা গ্যাস যদি ওরে টেনে ধরে বা আকর্ষণ করে, তাই ও যে বলে ধাক্কা দেওয়ার কথা ছিল সেই বলে কি দিতে পারবে বলো? না। তার মানে হলো এখানে যে চাপটা দিচ্ছে সেই চাপটা কম হয়ে যাচ্ছে, এই আকর্ষণ বলটা আছে তো, বাস্তবে তো আমরা ধরে নিচ্ছি যে আদর্শ গ্যাসের মধ্যে বলেছি যে এটার মধ্যে কোনো আকর্ষণ নাই,
তো আমি তখন যে চাপ বলতেছি এখন কি সেই চাপ হবে, না চাপটা একটু বাড়বে? চাপটা একটু বাড়ার কথা। যদি এটার মধ্যে আকর্ষণ না থাকতো তাহলে তো ওই চাপটা বাড়তো। আমরা যে চাপটা হিসাব করতেছি সেটা তো আসলে আদর্শ গ্যাসের মতো না। বাস্তবে এই জিনিসটাকে বলা হয় চাপ ত্রুটি। চাপ ত্রুটি। সো আয়তন ত্রুটি আর চাপ ত্রুটির মেইন কথা হলো এই যে আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের মধ্যে যে পার্থক্যটা আছে ওই জায়গায় আসলে এই ত্রুটিটার মেইন রহস্যটা ঢুকে গেছে। আদর্শ গ্যাসে আমরা ধরে নিয়েছিলাম যে এদের নিজস্ব কোনো আয়তন নাই, এই কারণে আয়তন ত্রুটিটা আসতেছে। আর বাস্তব আদর্শ গ্যাসে আমরা ধরে নিয়েছিলাম এদের নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বল নাই, কিন্তু বাস্তবে তা আছে আকর্ষণ বলের থেকে বল থেকে চাপ, চাপের ত্রুটি শুরু হয়ে যাচ্ছে এখানে। তো বেসিক্যালি পিভি ধ্রুবক মানে একটা কনস্ট্যান্ট থাকতেছে না সব সময় চাপ বাড়ানোর সাথে সাথে। এই আয়তন ত্রুটি আর চাপ ত্রুটি দুইটা ত্রুটি যদি আমরা দূর করতে পারি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বাচ্চারা, তোমরা সবাই বুঝতেছো কিনা আমি জানি না। এই আয়তন ত্রুটি আর চাপ ত্রুটি যদি আমরা দূর করতে পারি সেই ক্ষেত্রে আমরা এই কার্ভগুলোকে এইরকম বানিয়ে দিতে পারবো। তোমাদের মাথায় কি কোনো আইডিয়া আছে এই ত্রুটিগুলো কেমনে দূর করা যায়? ত্রুটি কি কি সেটা জানলাম, এখন ত্রুটির সমাধান জানতে চাচ্ছি। এটা কিভাবে সমাধান করবো আর এটা কিভাবে সমাধান করবো? দিশা, মান্নান কেউ আছো তোমরা? সলিউশন সলিউশন খুবই সিম্পল, দুইটারই একটাই সলিউশন, দুইটা সলিউশন, সরি দুইটারই সেম সলিউশন। তুমি যদি চাপ কমিয়ে দাও আর তাপমাত্রা বাড়িয়ে দাও তাইলে এটা সলভ হয়ে যাবে। একটু খেয়াল করে দেখো, তোমরা কি আছো? বকুল? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, দেখো আয়তন ত্রুটি যদি দূর করতে চাই তাহলে আমি যদি চাপ কমে দিই তাহলে গ্যাসগুলো অনেক দূরে দূরে থাকতে পারবে। একটু চিন্তা করে দেখো, একটু বিগার স্কেলে চিন্তা করাই চলো। গ্যাসগুলো যদি অনেক দূরে দূরে থাকতে পারে, চাপ যদি কমায় দাও তার মানে হলো এটার আহ, বাইরের লেয়ারটা বাড়িয়ে দিছো তুমি, ওরা অনেক অনেক দূরে দূরে থাকতে পারতেছে, চাপ কমিয়ে দিছো এদের মধ্যে। যদি চাপ কমে যায় তাহলে এদের মধ্যে দূরত্ব বেড়ে যাবে। দূরত্ব বাড়লে কি হয়, আমাদের g is equal to m1 m2 by r square যদি চিন্তা করো, r বাড়লে কি হয়, f টা কমে যায়। তার মানে নিজেদের মধ্যে যে আকর্ষণ বলটা ছিল এই গ্যাসটা যে ওইখানে চাপ দিতে গেলে ও টেনে ধরতেছিল, সেই টানার ঘটনাটা কমে যাবে। এটাকে জেনারেলি আদর্শ গ্যাসে জিরো ধরা হয়েছে, কিন্তু এই আর যদি অনেক বাড়িয়ে দাও তাহলে এটা সত্যি সত্যি জিরোর কাছে চলে যাবে। তখন আসলে কি হবে বুঝতেই পারতেছো, চাপ ত্রুটি কমে যাবে। আবার যেহেতু আয়তনটা অনেক বেশি হয়ে গেছে, তো পুরো বেশি আয়তনের সাপেক্ষে এদের নিজেদের যে আয়তন সেটা হয়তো দেখা গেলে এরকম হবে, টোটাল আয়তনটা হলো 300 আর এদের নিজেদের আয়তন মাত্র 0.003। তার মানে এটাকে আসলে নেগলেক্ট করে দেওয়া যাবে। সো আমরা যে কাজটা করেছিলাম আদর্শ গ্যাসের জন্য যেটা ধরে নিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে এখানে কাজ করবে। যখন আমরা চাপটা কমাই দিলাম এই সলিউশনটা পেয়ে যাচ্ছি যে গ্যাস আধারের নিজেদের আয়তনটা আসলেই কমে যাচ্ছে। একই রকম ভাবে তাপমাত্রা বাড়ালে কি হবে একটু চিন্তা করে দেখো। তাপমাত্রা বাড়ানোর মানে হলো গ্যাসগুলো কাছে ছিল, তাপ বাড়িয়ে দিলে ছোটাছুটি করে অনেক দূরে চলে যাবে। এরা যদি অনেক দূরে চলে যায় তাইলে একই ঘটনাই ঘটবে, এদের নিজেদের মধ্যে আকর্ষণ বলটা আসলেই শূন্য হয়ে যাবে প্রায়। আর এদের এদের নিজেদের যে আয়তনটা সেটা আসলে নেগলিজিবল ধরা যাবে, কারণ আয়তন বেশি নিয়ে ফেলবে ওরা। বেশি আয়তনের সাপেক্ষে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা বলতে পারবো যে আসলে ওদের নিজেদের আয়তন নগণ্য। তখন আসলে এই বাস্তব গ্যাসগুলো আদর্শ আচরণ করবে। তো তোমরা
সবাই এতটুকু বুঝে ফেলার কথা যে আমরা আয়তন ত্রুটি চাপ ত্রুটি সলিউশন হিসেবে যেটা করতে পারি সেটা হলো চাপটাকে কমিয়ে দাও, আয়তনটাকে অনেক বাড়িয়ে দাও, তাইলেই কাজটা হয়ে যাবে। এই কার্ভগুলো দেখবা তখন এইদিকে এরকম আচরণ করা শুরু করবে আদর্শের মতো। বুঝতে পেরেছো সবাই তোমরা, না বুঝো নাই কেউ কিছু? হ্যালো মান্নান, হ্যালো মান্নান। জি ভাইয়া।